জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। দর্শক স্বাগত অংশুমালীর আজকে হঠাৎ অনুষ্ঠানে। আজকে অংশুমালীর নিয়মিত লেখক, নিউ ইয়র্কে বসবাসরত সাংবাদিক, লেখক এবং শিক্ষক এসবি রিতার জন্মদিন। সেই জন্মদিন উদযাপন উপলক্ষে আমরা এক হয়েছি। আমরা চিন্তা করছি আজকে থেকে শুরু, অংশুমালীর যারা নিয়মিত লেখক আছেন তাদের জন্মদিন আমরা এইভাবেই উদযাপন করব। আজকে থেকে শুরু হলো। আজকে উদযাপনে অংশ নিচ্ছেন, সাথে আমাদের আছেন জোবান সন্ধি নিজে আছেন স্বয়ং অংশুমালীর সম্পাদক, আছেন কলকাতা থেকে কবি লেখক ভজন দত্ত, নিউ ইয়র্ক থেকে রওশন হক সাংবাদিক, খ্যাত সাংবাদিক রওশন হক প্রথম আলোতে আছেন, আছেন বাংলাদেশ থেকে রোমান জাহান, কবি রোমান জাহান, আছেন কলকাতা থেকে আমাদের আরেকজন প্রিয় মুখ অদিতি, কবি অদিতি, যিনি নিয়মিত লিখছেন। যোগ দিচ্ছেন কলকাতার থেকে অনুশ্রী তরফদার, আছেন আমাদের ভজন দত্তের কথা তো বললামই। আমরা শুরু করছি, থাকার কথা ছিল আমাদের বাংলাদেশের খ্যাত কথা সাহিত্যিক জাকির তালুকদারের, কিন্তু তার বন্ধু হঠাৎ অ্যাক্সিডেন্ট করায় ওনাকে হাসপাতালে দৌড়াতে হচ্ছে, যার ফলে উনি আজকে থাকতে পারছেন না। আমরা শুরু করি লাইভ অনুষ্ঠানটা। প্রথমেই আমরা শুভ জন্মদিন জানাই এসবি রিতাকে সবার তরফ থেকে। আমরা সবাই একে একে বলে যাই, আমি শুরু করলাম। শুভ জন্মদিন রিতা। ধন্যবাদ কাকুন ভাই। শুভ জন্মদিন। রোমান আছো? হ্যাঁ, শুভ জন্মদিন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ জন্মদিন কবি। কলমে আরো জ্বলে ওঠো। শুভ জন্মদিন। আপনার সাথে আমার আগে কথা বলা হয়নি, হ্যাঁ, আপনার সাথে আলাপ হলো, খুব ভালো লাগছে। আর অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন। জন্মদিন এলে আমাদের বয়স বেড়ে যায়, আবার হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে আবার একটা ভালো লাগাও থাকে। এই যে দিনগুলো অতিক্রম করে আসছি, অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছেন। অনেক শুভেচ্ছা থাকলো, অনেক ভালো লিখুন আমাদের জন্য, অনেক অনেক ভালো থাকুন, শুভেচ্ছা জানাই। আমরা প্রথমে চলে যাই রিতার, যাকে খুব কাছের মানুষ মানে বন্ধু, গার্ডিয়ান, হ্যাঁ, লেখক এবং সাংবাদিক রওশন হকের কাছে। রওশন হকের কাছ থেকে শুনি রিতার কথা। রওশন হক। রওশন, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। সরি। ধন্যবাদ কাকুন ভাই, ধন্যবাদ অংশুমালী সকল লেখক এবং সাহিত্যিক, কবি সবাইকে, আর বিশেষ করে জোবেন সন্ধি, তোমাকে অনেক ধন্যবাদ। আপনারা একজন সঠিক মানুষকে দিয়ে আপনাদের জন্মদিন পর্বটি শুরু করেছেন, এজন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা। রিতা সম্পর্কে আসলে মানে আমি বলে অল্প সময়ে শেষ করতে পারবো না। রিতা যে শুধু লেখে তা কিন্তু না, রিতা হচ্ছে আপাদমস্তক একজন মানবিক মানুষ। আমি ওর কাছে থেকে ওর মানবিক গুণাবলী লেখালেখির চাইতেও বেশি দেখি, ওর মানবিক গুণাবলী। মানুষের জন্য, সমাজের জন্য ওর হৃদয় কাঁদে, ওর ভাবনা, ওর চিন্তা ধারণা মানুষের জন্যে, শুধুই মানুষের জন্যে। লেখক হয়ে ও বড় হবার জন্য ওর জন্ম হয়নি। আমি মনে করি রিতা এতদিন আবিষ্কৃত ছিল না আমাদের সমাজে। রিতার মতো মানুষের এই সমাজে অনেক অনেক দরকার। আপনারা ওর লেখা পড়লে আপনারা বুঝবেন, ও শুধু প্রেম ভালোবাসার গদ্য লিখে আপনার লেখক হয়নি, বা আমি ওকে লেখক মনে করি না। আমি ওকে মনে করি একজন মানুষ। এই ধরনের মানুষ আমাদের সমাজে দরকার। আমরা যেটা করি বা আমাদের সমাজে আমরা যেটা এখন দেখতে পাই, সেটা হচ্ছে কি, আমরা লিখছি, কি লিখছি, শুধু আমরা লেখক, কি লিখে লেখক হচ্ছি, এটার কোনো মানে পাত্তা নেই যে লিখছি। সবাই খালি লেখে কিছু, একটু বাংলা আমরা তো সবাই লিখতে পারি, ইংরেজি না হয় অন্য ভাষা সেজন্য অতটা পারি না। তো বাংলা লিখেই আমরা লেখক হয়ে যাচ্ছি। কি লিখছি? গাছ পাতা, ফুল ফল, আকাশ বাতাস বা প্রেম ভালোবাসা, এর মধ্যে বেশিরভাগ মানুষের লেখা। তো আমি এইসব লেখাকে আমাকে টানে না আর কি।
তো রিতার লেখা আমাকে টানে এই জন্য, ও মানুষের কথা বলে, সমাজের কথা বলে, অন্যায়ের কথা বলে, অবিচারের কথা বলে। ও মানুষের জন্য ওর ভিতরটা কাঁদে সারাক্ষণ। ও ভাবে কোনো একটা ঘটনা দেশে ঘটলেই আমাকে কল দে, আপু দেখছেন এই একটা কাণ্ড করছে, আমরা কি করতে পারি। সারাক্ষণ ওর ভিতরে একটা তাড়না, আমরা কি করতে পারি, আমরা এই কি করতে পারি, এই তাড়না যদি আমাদের সমাজে অল্প কিছু মানুষের মধ্যে থাকে, আমাদের এই সমাজ পরিবর্তন হতে বাধ্য। আমি এই তাড়নাটা ওর মধ্যে দেখি, ওর মধ্যে আমি আকাঙ্ক্ষা দেখি, ওর ভিতরে আমি কান্না দেখতে পাই। শিশুদের জন্য কাঁদে, মানুষের জন্য কাঁদে। এই কান্না আমরা যদি আমাদের লেখার মধ্যে তুলে ধরতে পারি, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হতে বাধ্য। তো আমরা শুধু আমি শুধু ওকে লেখক বলি না, ও আমার একজন গুরু, ও আমার একজন আমি ওকে কি বলবো, আমার কাছে ওর সাথে যখন আমি চলি ফিরি, শুধু আমি লেখক সত্তাকে ওর খুঁজি না, ওর ভিতরটাকে আমি দেখি। ওর মতো মানুষ আমাদের সমাজে দরকার। আপনারা যারা লেখেন, আজকে যারা এখানে আছেন, আপনাদের সবার প্রতি আমার অসম্ভব কৃতজ্ঞতা। শুধু এখানে আইসা আমি লাইভে আইসা মানুষকে আমার চেহারা দেখায় আমি যে কৃতজ্ঞতাটা জানাচ্ছি সেটা না, আমার অন্তর থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আজকে এই প্রোগ্রামটা করবার জন্য। আপনারা সামনে এই ধরনের প্রোগ্রাম আরো করবেন হয়তোবা, কিন্তু আজকে যাকে দিয়ে শুরু করেছেন আপনাদের প্রোগ্রাম, আপনাদের আংশুমালি অনেক দূর এগিয়ে যাবে একমাত্র একটা খাঁটি মানুষকে তুলে এনেছেন বলে। ও হচ্ছে খাঁটি মানুষ। আমরা আয়নায় ফেক মানুষ দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে গেছি। এই নিউ ইয়র্ক শহরে আপনারা দেখবেন লেখকের ছড়াছড়ি, সাহিত্যিকের ছড়াছড়ি, কবির ছড়াছড়ি, কিন্তু সবকিছুর পিছনে আপনারা যদি একটা দেখতে পান, সুকৌশলে ওখানে কিছু জিনিস ট্যাগ করা থাকে। রিতা হচ্ছে ত্যাগবিহীন একজন মানুষ, কোনো ধাঁচে আপনি ওকে আলাদা করে ফেলতে পারবেন না। ও হচ্ছে একদম আপাদ মস্তক মানবিক মানুষ। আপনাদেরকে ধন্যবাদ। আমি অনেক বলতে পারবো, আপনাদের কথা শুনি তারপর আবার বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ রওশন হক, রিতা সম্পর্কে আমাদের এত সুন্দরভাবে বলার জন্য, জানানোর জন্য। আসলে আমাদের বাংলাভাষী আমরা যারা আছি তাদের মধ্যে লেখকের সংখ্যাটা, রওশন হকের কথাই বলি, লেখকের সংখ্যাটা কবির সংখ্যাটা বেশি। আমাদের দেশে যেমন বলা হয় কাকের চেয়ে কবির সংখ্যা বেশি, মূলত কাকের চেয়ে কবিতার সংখ্যা বেশি, কিন্তু কোকিলের চেয়ে কবির সংখ্যা কম, মানুষের সংখ্যা কম আর কি। যেরকম মানবিক মানুষ হিসেবে রিতার কথা বলা হলো, এরকম মানুষের সংখ্যা আসলেই কম এবং কমে যাচ্ছে। মানুষ কর্পোরেট জীবনে ব্যস্ত থাকার জন্য, বাণিজ্যিক চিন্তা, সবকিছুতে বাণিজ্য ঢুকে যাওয়ার ফলে আমরা মানুষ থেকে রোবটে পরিণত হচ্ছি। জীবন যত যান্ত্রিক হচ্ছে তত আমরা রোবট হয়ে যাচ্ছি। কাকুন ভাই একটু ইন্টারেক্ট হ্যাঁ, অবশ্যই। আমরা ঠিক কর্পোরেট ভাবনা তো আমাদের মধ্যে আছেই। একটা জিনিস সূক্ষ্মভাবে খেয়াল করবেন, আমরা আমিতে পরিণত হয়ে যাচ্ছি। আমরা শব্দটা সরে যাচ্ছে, এখন শুধু আমি হয়ে যাচ্ছি। এই লেখক কবিরা যদি আমি হয়ে যান, তাহলে আমরা কোথায় গিয়ে ঠেকবে বলেন তো? সমাজটা কোথায় গিয়ে ঠেকবে? আমি চাই আমরাতে থাকতে, আমাদের কথা বলতে। রিতা সেভাবে বলবে, আরো বলবে, আপনারাও সবাই সেভাবে বলবেন। আমি শব্দটার থেকে আমরা আমরাতে যাব, বিস্তার করব নিজেকে। ধন্যবাদ। আমি একটু ভিন্নভাবে বলি, আমি নির্বলন্দ গুণ থেকে বলি, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। এই যে কথা, আপনার কথা, আমরা আসলে আমি শব্দটা আমরা যদি সবাই আমি হয়ে যেতে পারি, হেনরি টাজফিল্ডের যে তত্ত্বটা আছে সামাজিক পরিচিতির তত্ত্ব, সেখানে আমরা তোমরাতে ভাগ করে দেওয়ার ফলেই পৃথিবী আজকে বিভক্ত। আমরা সবাই যদি একসাথে একটা আমি হয়ে যাই, নিজ হয়ে যায়। আজকে রিতা যেমন মানুষকে নিজের ভিতর দেখছে, রওশন যেমন বললেন নিজের ভিতর দেখে, যে নিজের ভিতর দেখার একটা চেষ্টা, এটা যদি থাকে হেনরি টাজফিল্ডের কথা অনুযায়ী, আমরা যদি আমি হয়ে যাই, তাহলে বিশ্বটা বোধহয় আমিতে পরিণত হলে, একটা আমি হয়ে গেলে কেউ কারো আর ক্ষতি চাইবো না। আমরা চলে যাই রিতার আরেকজন কাছের মানুষের কাছে, অদিতির কাছে। অদিতির কাছ থেকে শুনি। অদিতির খুব কাছাকাছি এখন কথা হয় রিতার সাথে, আমি জানি। অদিতির কথা শুনি। অদিতি। রিতা, আবারও শুভ জন্মদিন। মানে আমাদের জন্য সত্যি হঠাৎ করে, মানে আমি জানতাম না আজকে জন্মদিন, হঠাৎ করেই জেনেছি, এবং সবাই একসাথে সম্মিলিতভাবে এভাবে তোমাকে যে শুভেচ্ছা জানাতে পারছি, সেটার জন্য ভীষণ ধন্যবাদ অংশুমালীকে।
রওশন আপু যেভাবে যত বছর ধরে রিতাকে চেনে, আমি হয়তো অতদিন ধরে চিনি না, আমার সাথে ভীষণ কম দিনের আলাপ, কিন্তু খুব কম দিনের আলাপও এমন সময় হয় না যে মনে হয় বহু বছরের চেনা। রিতার সাথে কথা বলেই আমার মনে হয়েছে ওর এত সংবেদনশীল একটা মন আছে যে ও লেখিকা সেটা পরের কথা, বা কি লেখে সেটাও পরের কথা, কিন্তু ওর ওই মনটার জন্য ওকে আমি ভালোবাসি। সেটা এতটাই সংবেদনশীল, ওর মধ্যে জীবনী শক্তি এত প্রবল, ওর কথা, ওর মানে ওর বেঁচে থাকা আমাকে ভীষণ ভাবে যে কোনো ক্ষেত্রে অনুপ্রেরণা দেয়। আর লেখা আলাদা করে কি বলবো, ওর লেখায় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এত ভালো থাকে। তো সব মিলে রিতাকে বললাম তো ভীষণ কম সময় হয়তো জানি, কিন্তু প্রচন্ড কাছের মানুষ হয়ে গেছে এখন। মানে আমারও কখনো যদি মনে হয় সময় পেলে একটু রিতার সাথে খোঁজ নিই, কথা বলি, আমার নিজেরও ভালো লাগে। হয়তো সেটা সবসময় যে লেখা সম্পর্কিত কথা তা নয়, কিন্তু সবটা নিয়েই। আর কি বলবো, এর থেকে বেশি আর কিছু বলার নেই। খুব ভালো থেকো রিতা, ভীষণ ভালো থেকো। রওশনের কাছে একটু যাই। রওশন, যে রিতার সাংবাদিকতা আপনারা একসাথেই প্রায় শুরু করেছেন, এখন লিখছে বিভিন্ন, প্রথম আলোতেও কাজ করছেন আপনারা দুজন একসাথেই। হ্যাঁ, এই সাংবাদিকতার সম্পর্কে রিতার লেখা আমরা জানি, আমরা পড়েছি, অদিতি যেভাবে বললো, তার সাংবাদিকতা সম্পর্কেও একটু যদি কিছু বলতেন রওশন। জি কাকুন ভাই, রিতাকে আমরা যে অ্যাসাইনমেন্টটাই দেই না কেন, আমরা যেটা করি, আমি নিজের ক্ষেত্রে বলি, মানে চোরামি করি অনেক ক্ষেত্রেই, যে বিভিন্ন অনলাইন বেস পোর্টালগুলো থেকে এটা সেটা দেখে নিয়ে কনফার্ম হয়ে যায়, কিন্তু রিতা সেটা করে না। রিতা যে অ্যাসাইনমেন্টটা পায়, বিশ্বাস করবেন যে একদম মাঠের সাংবাদিক যারা আছেন, যে মোটরসাইকেলে করে যে দৌড়াদৌড়ি করে যে রিপোর্টিংটা করে, ও ওইভাবে সশরীরে যেতে পারে না, কিন্তু ফোনে আদ্যপান্ত খুঁজে বের করে সে রিপোর্টটা তৈরি করে। ওর রিপোর্টিং এর যে অনেস্টি, আপনি না দেখলে, মানে কাছে না থাকলে বুঝতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে ব্যস্ততার কারণে যেহেতু কাজ করি, একটু টিভি চ্যানেলগুলা, সিবিএস, এনবিসি, সিএনএন ঘেটে বের করে অনেক সময় রিপোর্টিং করে হয়ে যায়। সত্যি কথা বলতেই হবে, আজকে জন্মদিন, এখানে কোনো মিথ্যা খাটবে না, কিন্তু রিতা সেটা করে না। ও জায়গায় জায়গায় ফোন করে তথ্য জোগাড় করে সে সাংবাদিকতা করে, এবং যেটা ওকে রিপোর্ট দেওয়া হয়, যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়, এটার একদম খুবলে নিয়ে আসে, এটাকে একদম সে, মানে কি বলবো, ওর অনেস্টিটা আমি মুখে কথা বলে আমি মনে হয় না যে আমার কাছে ওই শব্দ ভান্ডার আপনাদের মতো যথেষ্ট আছে যেটা আমি বলতে পারবো। তবে ভীষণ অনেস্ট, ভীষণ রকমের দম তার ভিতরে আছে। আপনি ওর পাশের বসে যখন কাজ করবেন, আপনি একটা দম পাবেন, আলাদা একটা পাওয়ার পাবেন। রিতা আমাদের জন্য, প্রথম আলো নিউ ইয়র্কের জন্য, বা সে দেশেও কাজ করেছে, যখন প্রথম আলো দেশের সাথে কানেক্টেড ছিল। এখন যে কোনো কারণে একটা পলিসি আমাদের চেঞ্জ হয়েছে, তার মানে এই নয় যে আমরা দেশের সাথে কানেক্টেড না। ওকে যখনই যে অ্যাসাইনমেন্ট সে করেছে, ও অনেস্টির সাথে করেছে, ও এটার ভিতরে উপলব্ধি করে করেছে। ও মাঠে সরাসরি ওইভাবে না গেলেও মাঠের মানুষের সাথে যোগাযোগ রেখে এই কাজগুলো করেছে। তো সাংবাদিকতার হাত ওর বেশ ভালো। ও যে পত্রিকায় যাবে, যদি সামনে কোনো পরিবর্তন আসে বা যায়ও, সে ভালো করবে, ও অনেক ভালো করবে। ভিতরে দম আছে, ভিতরে সততা আছে। এই দুইটা জিনিস থাকলে আমাদের মনে হয় যে লেখক বলেন আর সাংবাদিক বলেন, সব ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব। জি কাকুন ভাই। রওশন কিন্তু অনেক ভালো সাংবাদিকতায়, আমি বলবো রওশন আপু ভালোবাসে বলে একটু বেশি বলে ফেলছেন। রিতা তুমি একটু পরে বলো, আমি কাকুন আমার থেকে অনেক ভালো কিন্তু রওশন আপা করেন। রিতা, আপনার কথা পরে শুনবো, আগে আমরা শুনে নেই। অদিতি, আমি আগে ভজন বাবুর সাথে একটু কথা বলবো, ভজন দত্তের সাথে, তারপরে আপনার কাছে আসছি। আপনি রিতার অন্তত একটা লেখা বের করে রাখেন, আপনার কণ্ঠে। একদম আমি ঠিকও করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। ভজন বাবু, আপনার সাথে একটু কথা বলি, রিতার জন্মদিনের শুভেচ্ছা চাই আপনার কাছ থেকে, আর কথা শুনতে চাই। ভজন বাবু। হ্যাঁ, আমি তো ম্যাডামের সম্পর্কে অনেক কথাই জানতে চাইলাম, আর তার আগে আমার পাশে আর কি সাংঘাতিক মাইক বাজছে, কিন্তু আমি কানে, আপনারা কি শব্দ পাচ্ছেন? কিছু গানের আওয়াজ আসছে? কিছু একটু খুব আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, ম্যাডাম সম্পর্কে যেটা জানলাম আমি আর কি, তাতে খুবই ভালো লাগলো। একদিকে উনি সাংবাদিকতা করেন, অপরদিকে শিক্ষকতা করেন, তার সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চাও করেন।
এইরকম। এবং আরো জানতে পারলাম যে উনি স্পষ্টভাষী, বুকে তার দম আছে, জোর আছে এবং পরিশ্রমী। কাজেই এরকম একজন মানুষের সাথে আমার আলাপ হয়ে আজকে তাকে শুভেচ্ছা জানাতে পেরে আমার খুব ভালো লাগছে। আসলে পৃথিবীতে তো ভালো মানুষের সংখ্যা আমরা প্রায় কমিয়ে ফেলছি, নানা কারণে কমে যাচ্ছে। সত্যি বলতে কি, বুকে সত্য কথা বলতে এখন বুকের দম লাগে, বুকের জোর লাগে সেই সত্য বলাটা। এবং আমি যে দেশে থাকি সেই দেশটার নাম হচ্ছে যে ভারত। নতুন করে কিছু এটা খবর নয়, কিন্তু সেখানে যে সত্য কথা বলাটা কতখানি হচ্ছে যে এবং এটা বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। আমরা তো দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো এখনই হচ্ছে যে হয়তো এইটা প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। আমরা জানি যে আস্তে আস্তে আমরা যে বাক স্বাধীনতার কথা দিয়ে আমরা যেটা শুরু করেছিলাম, যে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক সভ্যতা যেটা শুরু হলো, যে বাক স্বাধীনতা, বিশেষ করে লিবার্টি, যেটা আমেরিকাতে হচ্ছে যে ফরাসি বিপ্লবের পর আমরা যেটা দেখলাম 1789 এর পর 1791 যে আমেরিকার জন্ম হলো এবং গণতন্ত্রের ভিত্তিভূমি বলছি। তো এই যে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, এখন গণতন্ত্রকে হাতিয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন দেশে কি কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, এইসব কথাগুলো আজকে জন্মদিনে বলে আপনাদের সকলকে ভারাক্রান্ত করতে চাই না। এইরকম সময়ে দাঁড়িয়ে হচ্ছে যে লেখালেখি করাটা কিন্তু সত্যি সত্যি খুব চাপের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইচবি রীতা ম্যাডাম যে সত্যটা বলছেন এবং সেটাকে তাকে আরেকজন সাংবাদিক তাকে সমর্থন করছেন, এটা জানতে পেরেই খুব ভালো লাগছে। ম্যাডাম, এই জোরটা থাকুক, এই জোরটা হচ্ছে যে আপনি রাখুন। অনেক অনেক শুভেচ্ছা। আরো অনেকে আছেন, বলবেন। আপনার সাথে আবারও বলছি যে সকলের সাথে যাদের আলাপ হয়ে খুব ভালো লাগবে, এবং এই সুযোগটা করে দেওয়ার জন্য অতি অবশ্যই কাকন ভাই এবং জোবেন ভাইকে তো স্পেশাল থ্যাঙ্কস জানাতেই হয়। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ মজুমদার। আপনার কিন্তু কবিতা শুনবো আমরা পরে, আপনার লেখার আমরা শুনবো না আপনার কণ্ঠে। অনুশ্রী তরফদার, আমাদের অংশুমালীর আরেকজন খুব ঘনিষ্ঠ সহযোগী, তার কথা শুনতে চাচ্ছিলাম একটু। অনুশ্রী তরফদার। অনুশ্রী, শুনতে পাচ্ছেন? আমাদের দক্ষিণ এশিয়ার অন্তর্জাল নেটওয়ার্ক, যার ভুক্তভোগী আমরা কম বেশি সবাই, যেমন মনিরা মনি ঢুকছেন, পাচ্ছেন না, আবার চলে যাচ্ছেন। অনুশ্রীরও সেই অবস্থা। অনুশ্রী শুনতে পাচ্ছেন? অনুশ্রী কি শুনতে পাচ্ছেন? অদিতি, আপনার কাছে আসে, আপনার কবিতাটা শুনে নেই, তারপর অনুশ্রীর সাথে কথা বলি। অনুশ্রী বোধহয় মানে যে কোনো কারণেই হোক শুনতে পাচ্ছেন না আর কি। রিতার যে লেখাটা বেছেছি পড়বো বলে, ওটা খুব সম্ভবত কোনো একটা জার্নালে, মানে ওয়েব জার্নালে এসেছিল ওর লেখাটা, সেটাই পড়ছি। ওটাই মানে ওর লেখাই ওকে জন্মদিনে উপহার। জমা আছে ধার করা রাত, জলের স্রোতে উদ্ভ্রান্ত হও অহর্নিশ, শিশিরের শব্দে বুকের আগুন নেভাতে মাতাল তুমি, দিন ভুলে রাত্রি জাগো। যেখানে মৌন অভিমানে স্পর্শের আকুতি নেই, আলো বাতাস ফুঁসে ওঠা ক্ষুধা নেই, সেখানে নিকোটিনে পোড়া উষ্ণ ঠোঁট কেবল কথাই বলে যায়। অথচ এখানে জমা আছে সবটুকু, ভিতরের লড়াইয়ে জয়ী হবার চাপ তাপ। চাষাবাদের জমিনটুকু রাখা আছে উন্মুক্ত, সবটুকু দিতে দিনের শেষে রাত, উষ্ণতায় গলে যাওয়া বরফ, জলের প্রবাহে যতটুকু চাই নেশাতুর প্রহর, বিছানায় এলোমেলো চাদর, মোমের মতো গলে যাবার অগ্নিকুণ্ডে নিঃসৃত প্রেম, পিষে যাওয়ার মতো বোধ, সব আছে, সবটুকু জমা আছে। এখানে ওখানে খুঁজে চলো আধার, উপেক্ষিত মোহের দরদাম শেষে হেয়ালিপনায় স্পর্শের বাইরে ঢেকে রাখো দীপ্তিময় ভোর। অথচ এখানে সবটুকু জমা আছে, তাপে উত্তাপে পুড়ে পুড়ে অবশেষে নেশা জাগানো বুকে রং তুলির আঁচড়ে জমা আছে ধার করা রাতটিও। বাহ, সুন্দর পড়লে তো। ধন্যবাদ অদিতি।
হ্যাঁ অদিতি ভালো সুন্দর পড়ে। লিখেছে রিতা। হ্যাঁ তা লিখেছে, তুমি পড়েছো সুন্দর, ধন্যবাদ। আমরা ফিরি, আমাদের আরেকজন কবি বন্ধু এখানে আছেন, আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু রোমান জাহান। রোমান জাহানের কাছে ফিরি। রোমান জাহান, তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। রোমান মিউট আছে, তোমার মাইকটা মিউট আছে, আনমিউট করতে হবে। রোমান তোমার আনমিউট করতে হবে রোমান। তোমার মাইকটা আনমিউট করো। আমরা আবার ফিরি, আমরা অংশুমালী সম্পাদক জুবায়েন সন্ধির কাছে ফিরি, তার কাছ থেকে শুনি একটু কথা। রোমান তুমি আনমিউট করে নাও। জুবায়েন সন্ধি। ধন্যবাদ, শুভ জন্মদিন রিতা। আজকে সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। আর আজকে কাকুন ভাইয়ের সাথে আমার কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে রিতা আজকে জন্মদিন, তো উনি বললেন যে একটা অনুষ্ঠান আমরা লঞ্চ করতে পারি কিনা। তো আমরা বললাম হ্যাঁ করা যায়, অবশ্যই করা যায়। তারপরে তো হঠাৎ করে এই সিদ্ধান্ত হলো। যাই হোক, তেমন কিছু আমি কি বলবো, যা বলার রওশন নিজেই বলে গেছে এখানে, আর রওশনের কাছে আরো শুনবো আমরা। আর কাকুন ভাই আপনি সঞ্চালনা করছেন, করুন। জাস্ট শুভেচ্ছা জানাই, রিতা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং জন্মদিনে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ জুবায়েন সন্ধি। আবার ফিরি রওশনের কাছে। রওশন কিন্তু নিজেও চমৎকার, ও রিতা সম্পর্কে যা বললো, রওশনও কিন্তু তার রওশন সত্য ভাষণ। আমার রওশনকে প্রিয় অন্য কারণে না, ওর সরাসরি কথা বলার জন্য আমি ওকে খুব পছন্দ করি। খুব সরাসরি কথা বলেন, যা কথা স্পষ্ট ভাবে বলে দেন, মুখের উপর সত্যি কথা বলেন। মানে একেবারে আমরা যখন অনেকেই ভয় পাই, অনেকেই চিন্তা করি, সেই জায়গা থেকে রওশন সম্পূর্ণ মুক্ত, সে সরাসরি কথা বলতে পারে। রওশন, আপনার শুভেচ্ছা দেখলাম ফেসবুকে, আপনার রিতাকে শুভেচ্ছা দিয়েছেন। হ্যাঁ, আরেকটু রিতা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি বলতেন। রিতার লেখালেখি, ও যে একটা কবিতা পড়লো, আপনারা ওর প্রতিটা শব্দ একটু খেয়াল করবেন। তো এরকম ওর কবিতায়, গদ্যে যে শব্দগুলা সে ব্যবহার করে, এগুলো আমার কাছে বেশ ওজনধারী শব্দ মনে হয়। লিখিত আমিও, আপনিও লিখেন, আমার কাছে মনে হয় যে এই শব্দগুলো আমার ওর কাছ থেকে শেখা দরকার, আমার মতো অনেকের শেখা দরকার। যে লিখবার জন্য একটা বড় সেন্টেন্স লিখে ফেললেই দেখা যায় যে সেটা মানে অনেক সময় মানে দাঁড়ায় না, আমি কি বলতে চাচ্ছি সেটা বোঝা যায় না। কিন্তু ও যে কিছু শব্দ নিয়ে খেলা করে যেগুলা আমাকে খুব টানে, এবং আমার মনে হয় আরো মানুষকে টানে। আমি অনেক কিছু শেখবার জন্য অনেক সময় অনেকগুলো অনেক ধরনের লেখার স্টাইল শিখবার জন্য আমি ওর লেখা পড়ি, আমার সংগ্রহে রাখি আমি। তো এই একটা বিষয়, ও অনেক গবেষণা করে লিখে, শব্দ নিয়ে খেলা করে। তারপরে যেমন ধরেন কিছু বানানের ব্যাপার স্যাপার কাজ করে, ভুলের, সেটা ওর হয়, আমারও হয়, অনেকেরই হয়। তো এই একটা বিষয়। আর একটা হচ্ছে, আপনি আমাকে বলেছেন যে আমি শক্ত কথা বলি বা সত্য কথা বলি বা মুখের উপরে কথা বলি, এই যে শব্দগুলো না, এগুলো প্রতিটাই এখনকার যুগে চলে না, মানুষ খুবই অপছন্দ করে। আমি দেখেছি, আমি রিতা কোথাও গেলে আমরা ঠিক ওইভাবে ওয়েলকাম হই না এই শহরে। কেন হই না? সেটা হচ্ছে আমাদের এই বলবার কারণে, লিখবার কারণে। তো এখন মনে হয় বলাটা মনে হয় ঠিক না, বলা ঠিক না, বা এইভাবে হয়তো বা সরাসরি লেখাও ঠিক না। আমরা খুব, কাকুন ভাই হয়তো জানেনও, আমরা মানে হামেশাই বিপদে পড়ছি, সশরীরে বিপদে পড়ছি। আবার লিখিত ভাবেও আমাদেরকে লিখেও মানুষ আমাদেরকে অ্যাটাক করবার চেষ্টা করেন। তো আমি বলবো যে রিতা, তোমাকে মানুষ লিখবে, অনেক অনেক উল্টাপাল্টা লিখবে, এটা হচ্ছে তাদের দৈন্যতা। তুমিও জানো সেটা, যে তারা তাদের জ্ঞান
ক্ষমতা কতটুকু তারা জানে না বলেই তারা তোমাকে অ্যাটাক করে, কারণ তারা জানে তারা লিখে তোমাকে অ্যাটাক করতে পারবে না, তোমাকে ফেলে দিতে পারবে না। তুমি তোমার লেখা দিয়েই আজকে এই পর্যায়ে উঠে এসছো। আজকে সমাজে তোমাকে যারা চিনছে জানছে, ওরা কিভাবে জানছে? রিতাকে লেখা পড়ে জানছে। ধরো আমাদের সমাজে আমরা একটা কথা বলি, আমি নিজেও কর্পোরেট জব করে এসেছি 12টি বছর। একটু যদি চামড়া সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, আর একটু যদি গুছিয়ে কথা বলতে পারি, তাহলে আমাদের আর মেধা লাগে না। আমি এই শহর এই কর্পোরেট জবে 12টি বছর আমি পার করেছি। তো আমি কি বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন যে মেধা এবং গায়ের রং যদি একটা মেয়ের সুন্দর হয়, আমি মেয়ের কথা বলছি, সেই মেয়েটা খুব তরতরিয়ে এগিয়ে যায়। তার কাছে বড় ভাইয়ের অভাব হয় না, তার কাছে বিজ্ঞ স্যারের অভাব হয় না। আর একটু যদি খোলামেলা হতে পারো আমার মতো, তাহলে তো আর ওইরকম অসুবিধা হয় না আর কি। তো রিতাকে বলছি, আমি এই কথাটা বলবার পিছনে কারণ হচ্ছে রিতা এসব করে এখানে আসেনি, ও একমাত্র লিখে 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 আজকে এই পর্যায়ে এসছে। আমার মতো কর্পোরেট জব করে ও পরিচিত হয়নি, বা দেখতে একটু ভালো বলে আপনারা সবাই যেরকম প্রশংসা করেন ওই টাইপের কিছু দিয়ে ও এই জায়গায় আসেনি, ও এসছে লিখে লিখে। তো যেটা বলছিলাম যে এর কারণে, এই সত্য বলবার কারণে, সত্য লিখবার কারণে আমরা এই শহরে বেশ কিছু ইয়ের মধ্যে, চাপের মধ্যে আমরা পড়ে যাই, সেও পড়ে যায়। আর সে একটু শারীরিকভাবে অসুস্থ বলে দেখা গেল যে তাকে আর লেখা দিয়ে কিছু করতে পারে না, ও অন্যের পাজর নিয়ে চলে। কিছু গো মূর্খ এখানে আছেন, বুঝছেন? আপনাদেরকে আমরা ধীরে ধীরে পরিচয় করিয়ে দিব এইসব মূর্খদেরকে। ওরা নিজেদেরকে লেখক বলেন, কবি বলেন, বিশ্বাস করেন এদের লেখা হচ্ছে ছাই পাশ। আমি বলছি এই কারণে যে আপনার কাছে মনে হবে যে কিছু শব্দ নিয়ে তারা খাতার মধ্যে, বইয়ের মধ্যে বমি করেছে। এইসব মানুষগুলা ওকে আঘাত করে, ওকে বলে যে তুমি অন্যের পাজর নিয়ে চলো। আপনাদের কার সৌভাগ্য আছে অন্যের পাজর নিয়ে চলবার? কার সৌভাগ্য হবে? আপনি হয়তো মারা যাবেন, কে কোথায় আমরা মারা যাবো আমরা জানি না, হয়তো পানিও পাবো না মৃত্যুর সময়। আজকে যে মেয়েটা অন্যের পাজর নিয়ে চলে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, দেখান তো লিখে ওর সমান, ওর মতো একটা লাইন লিখে দেখান তো আপনারা। তা আমি রিতাকে বলবো, রিতা এরকম মানুষ সমাজে থাকবে, এরা তোমাকে চলতে পথে ক্ষত বিক্ষত করবে, তুমি এদেরকে ইগনোর করে চলবে। তুমি তোমার কে কি বললো এগুলাকে পাত্তা না দিয়ে, এগুলাকে এক পাশে ফেলে রেখে তুমি তোমার কলম জোর দিয়ে, তোমার কলম দিয়ে, তোমার মেধা দিয়ে তুমি এগিয়ে যাবে। আর আমরা যারা তোমার পাশে আছি আমরা থাকবো, সব সময় থাকবো। ভালোবাসা রিতা। আর কাকুন ভাই আমাকে আর বেশি বলতে দিয়েন না, তাহলে হবে কি আপনার অনুষ্ঠান ছেড়ে মানুষ পালাবে। আপনারা চালিয়ে যান, আমি আছি। ধন্যবাদ দর্শন। রোমান তুমি তো আনমিউট হয়েছো, তোমার কাছে চলে যাই, একটু শুনে নিই। রোমান এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে না? হ্যাঁ, ওই যেটা প্রথমেই এইচবি রিতাকে জন্মদিনের শুভেচ্ছা। আর এই আমার আগে ওনার সাথে কথা হয়নি, আজকে এরকম একজন গুণী লোকের সাথে কাকন এবং সন্দীপ ভাইয়ের বদৌলতে কথা বলার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি আসলে সেটা হচ্ছে আমি এই লাইনে এখন আমি ঘুরি, তো কাকন মাধ্যমে মূলত ওনার সাথে, ওনার লেখার সাথে আমার পরিচয়। কাকন একজন রোমান, তো ওনার লেখাগুলি পড়লাম দেখি না লেখায় ওই যে যেটা দম আছে, আমার মনে হয়েছে না সে লেখার প্রতি অনেস্ট। আসলে কিছু জিনিস এসে বোঝা যায় যে কে লেখার প্রতি অনেস্ট, কে মন থেকে লিখতেছে। ওনার লেখা এটা আছে, আমি অনেক লেখাই পড়ছি, আমার খুব ভালো লাগছে। তো যাক, ওনার লেখা শানিত হোক। এবং যা শুনলাম এখানে, উনি শুধু ওই নট অনলি লেখা, সামাজিক কর্মকাণ্ড, অন্যান্য যে কর্মকাণ্ড, এটাও প্রশংসার দাবিদার। এবং ওনার কাছে ওইটাই আমার কি থাকবে যে উনি ওনার কার্যক্রমগুলি চালায় যাক। অনেকে অনেক কিছু বলবে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, তো এইসব কথা না শুনে উনি ওনার মতো চললে আমার মনে হয় সেটাই ওনার জন্য বেস্ট। আর আমি করবো না, সবাইকে ধন্যবাদ এবং ওনাকে আবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রোমান। রিতার সম্পর্কে কিছু কথা আছে, তার আমি একটা কবিতার নাম বলি। তো অংশুমালিতে এবার প্রকাশিত জগদীশ আমার বন্ধু।
আমি পড়ে নেই কবিতাটা। জগদীশ আমার বন্ধু, হিন্দুর ঘরে জন্ম হলেও সে ঠিকই জানে মুসলমানকে সালাম দিতে হয়। কোরআনের বেশ কিছু নিয়ম নীতি সূরা মুখস্থ তার। একসাথে আছে প্রায় 13টি বছর। ধর্ম নিয়ে বিরোধে জড়াতে হয়নি কখনো। ইফতার ঈদ পালন করেছি বহুবার তার সাথে। আলোচনায় ধর্ম এসেছে, বিশ্বাস ভালোবাসা থেকে। পূজায় নিমন্ত্রণ করেছিল, যাওয়া হয়নি। আমার অবশ্য কখনোই পূজা মণ্ডপে যাওয়া হয় না, সে কথাও বন্ধু বেশ ভালো করেই জানে, তবু প্রশ্ন তুলিনি কখনো। সম্পর্ক বিপরীতমুখী হয়নি, টিকে আছে এখনো। জীবনের অনেকটা সময় লড়াইয়ের মাঠে আমি যখন একদম একা, তখন নিঃস্বার্থভাবে সব দিকে সাহায্যের হাত বাড়িয়ে জোগানো মানুষটাই জগদীশ। আমার পাশে থাকা হিন্দু মানুষটাই সে। আমি মানি কোরআন, সে মানে শ্রীমদ ভগবদ গীতা। উভয় সৃষ্টিকর্তার একেশ্বরবাদে বিশ্বাসে বলেছেন সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মা বাবা নেই, তার কোনো প্রভু নেই, তার চেয়ে বড় কোনো কেউ নেই, তার চেয়ে বড় কেউ নেই। আকারে নিরাকারে সৃষ্টিকারী একজনই, যিনি অবিনশ্বর। আচ্ছা, তার হাত কেটে গেলে ফিনকি দিয়ে তাজা যে রক্তপ্রপাত নিশ্চিত হবে, আমার কাটা হাতের তাই হবে। হিন্দু মুসলিমের রক্ত একই রং, লাল, কালচে লাল। বিনাশ হলে পুঁতে দেওয়া শরীর, পুড়ে যাওয়া শরীর, গন্ধ একই হবে। সভ্যতা বিকাশের সময়ে আজও আমরা ধরে রাখি মানুষে মানুষে সহিংসতা, বিরোধ, বিদ্বেষ। ধর্ম নিয়ে ফিতনা, মতভেদ, উন্মাদনা বাড়াই। বাড়ি ঘর জ্বালিয়ে অন্তর্নিহিত রক্তপাতে বিপন্ন করি মানব সভ্যতা। বোঝাপড়ার বড় ঘাটতি আজ। শিক্ষার জ্ঞানী আলো থেকে বিতাড়িত আমরা ভুলে যাই একই বৃন্তে দুটি ফুল, হিন্দু আর মুসলিম। বাহ, চমৎকার চমৎকার। অদিতি, আপনার পড়ার কিছু থাকলে আপনার কাছ থেকে আরেকটা শুনতে চাই, আপনার নিজের লেখা এবং বারিতার লেখা যেটাই হোক। তারপর আমরা ভজনদের কাছে চলে আসবো। পাওয়া যাচ্ছে কাপন ভাই, অনুশ্রী মনে হয় নেটটা এখন পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা অদিতির একটা কবিতা শুনে আসি, তারপর অনুশ্রীর কাছে যাচ্ছি। অনুশ্রী, আসছি, আপনাকে দিয়েছিলাম কিন্তু আপনার নেটের সমস্যার জন্য পাইনি আপনাকে। রিতার জন্য মানে আমার এর মধ্যে লেখার কয়েকটা লাইন। সারি সারি বৃক্ষের ফাঁক দিয়ে গত জন্মের আলো এসে লাগে পথের গায়ে, হারানো অনুলিপি শালপাতার মর্মরে করুণ হয়ে বেজে ওঠে আরো। এক জীবনের দায়ভার স্খলিত হতে হতে উপন্যাস লিখে রেখে যায় শেষ প্রহরে। কিছু বৃষ্টি মাখা হাহাকার, শুকনো হুল্লোড় মৃদুস্বরে বলে যায়, তোমার জন্য রেখে গেলাম দুঃসাহসিক স্বপ্নের ভোর। তো এটাই চাই, রিতার কলম আরো এরকম অনেক দুঃসাহসিক স্বপ্ন দেখুক, কারণ স্বপ্ন না দেখলে তো আমরা সেটাকে মানে আমাদের ইচ্ছেগুলোকে সার্থক করার পথে এগোবো না। তোর কলম, ওর মন আরো অনেক দুঃসাহসিক স্বপ্ন দেখুক, লিখে চলুক, সে খবরের কাগজে বা কবিতার পাতায়, এভাবেই লিখে চলুক আরো অনেক। ধন্যবাদ অদিতি। আমরা ফিরছি অনুশ্রীর কাছে। অনুশ্রী, একটু শুনে নেই আপনার কাছ থেকে রিতা সম্পর্কে। এই কাকুন ভাই, সরি, এক মিনিট, এক সেকেন্ড, ওই যে মনিরা আপু ঢুকতে পারছে না বলতেছে। মনিরা আসলে নেটের সমস্যা হচ্ছে, বারবার কেটে যাচ্ছে। মনিরার নেটের সমস্যা হচ্ছে। অনুশ্রী, আপনি মিউট করা। আরো একজন আসতে চাচ্ছেন, তিনি জানতে চাচ্ছেন তিনি কি আসতে পারবেন কিনা লাইভে। লিংকটা দিয়ে দিন, চলে আসুক, অসুবিধা নেই। অনুশ্রী, আনমিউট করে নিন, আপনার মিউট করা। এখন শোনা যাচ্ছে দাদা? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে অনুশ্রী। আচ্ছা, প্রথমেই রিতাকে জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনা। সুস্থ থাকো, খুব ভালো থাকুন। আর আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আজকে নেট ভীষণ বিরক্ত করছে, বারবার আমি চলে যাচ্ছি। রিতা সম্পর্কে কি বলবো, অল্প সময়ের পরিচয় আমার, কিন্তু
পরিচয়টা এবং সম্পর্কটা খুব আন্তরিক। আমি শান্তা, লেখক রীতা এবং সবাইকে শুধু কুর্নিশ জানা আছে, সে একজন যোদ্ধা একদম। আমি তার এই লড়াইকে এবং এই লড়াই চলুক। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে মোবাইলও ইয়ে করছে। আমি রীতার জন্মদিনে রীতার লেখাই একটা কবিতা পড়ি। শোনা কি যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি পড়ুন। আচ্ছা রীতা, আচ্ছা অবশ্যই শুনি আমরা। ধর্ম বিদ্বেষের বিষ দাঁত উপড়ে দিতে হবে। জন্মেছিলাম এক মুসলিম পরিবারে, তাই আমার ধর্ম ইসলাম। আজান শুনে রোমার্তি, সন্ধ্যা হলেই পাশের বাড়িতে শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ পেতাম। কিছু মহিলারা এ সময় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা শুরু করতেন। সে সময়টাতে আমাদের ফুল ভলিউমে গান শোনা বারণ ছিল, তাদের প্রার্থনার সময়। এমন করেই আমি জেনেছি সবার কাছে সবার ধর্ম সেরা। জেনেছি নিজ ধর্ম বিশ্বাস মূলনীতি মূল্যায়নের সাথে অন্যের ধর্ম বিশ্বাসকেও। আজ যখন দেখি সর্বত্র ধর্ম নিয়ে বিরোধ বিদ্বেষ, মন আহত হয়, নিজ অস্তিত্ব বিপদগ্রস্ত হয়। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্র ভুলে কেন আজ বিভেদের এই দুর্ভেদ্য প্রাচীর? হীন স্বার্থ চরিতার্থে কুটিল ষড়যন্ত্রের নীল নকশায় বাংলাদেশ ভারত, অথচ নিষ্পেষিত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। আমাদের ভালোবাসা, প্রেম, সম্প্রীতি, সৌহার্দ্য স্থাপনে ধর্ম বিদ্বেষের বিষ দাঁত উপড়ে বুকে বুক মিলাতে হবে। তোমার আমার রক্ত, এটা তো অন্য আর একটা কবিতায় চলে এসেছিলাম। তোমার আমার রক্ত লাল কালচে লাল। আর একটা কি পড়বো? দুটো কবিতা নিয়েছিলাম। আমি আবার পরে শুনে আবার পরে আসি আপনার কাছে। আমরা চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভজনদার কাছ থেকে ভজনদার লেখা শুনে আসি। ভজনদা যদি পড়তেন। না, উনি যেরকম লিখেছেন আমার খুব লেখাগুলো ভালো লাগলো, শুনলাম আর কি, আমার পড়া হয়নি আগে, আমি অকপটে স্বীকার করেছি। তো আমি একটা ছোট্ট কবিতা শোনাই। কবিতার নাম হচ্ছে তোফা কবুল। প্রতিবন্ধী সিট দখল করে নিচ্ছে হৃষ্টপুষ্টরা, শালা তেলের কি বঙ্কিম বিহারী মহিমা। সহস্রাব্দ প্রাচীন একটা গোটা জঙ্গল ধিকি ধিকি পুড়ছে, আর জানোয়ারগুলো সব কবিতা বলি ছাপানোর জন্য, পুরস্কারের জন্য অন্য হয়ে মহিমান্বিত কবিতা ঈশ্বরের জবা কুসুমে জল ঢেলে সমস্বরে পিছন ফিরে বলছে, তোফা কবুল জাহাপনা, তোফা কবুল জাহাপনা, তোফা কবুল। একটা কবিতা। আরেকটা পড়ছি, কবিতার নাম হচ্ছে নির্বাচন এলে। নির্বাচন এলেই যে সমস্ত চিত্র দেখা যায় সব দেশেই, বিশেষ করে আমরা যে দক্ষিণ এশিয়াতে থাকি সেখানকার কথা বলছি, সেখান থেকেই একটি কবিতা লেখা। কবিতার নাম নির্বাচন এলে। নির্বাচন এলে মানচিত্রে হাত রাখার সময় কি আর হবে প্রিয়? প্রিয় ফুলটি উন্নয়নের রাস্তা পুজোয় যেতে যেতে যে ঝরে যাবে না, মায়ের ভোগে লেগে যাবে না, সে প্রশ্নটির কি কোনো দাম হয় না? সেটি অমূল্য কিন্তু প্রশ্ন নয়, সেটি আনমোল কিন্তু রত্ন নয়। প্রিয় ফুলে ফুলে হাত রাখলে কি মানচিত্রাবলী হাওয়ায় অদৃশ্য হয়? প্রশ্নটি নদীর জলে বয়ে গিয়ে সাগরে মিশে গেলে কিছু বলার ছিল না। প্রশ্নটি সাম্প্রদায়িক বা নির্বাচনী হানাহানিতে নিহত সন্তানের আব্বা আম্মির কাছে, বাবা মায়ের কাছে ঘুরে ফিরে এলে খণ্ড দেশের মানচিত্র টুকরো টুকরো হয়ে বুলেট হয়ে যায়।
দেশের অন্তরাত্মা বিদীর্ণ হয়ে ঢুকে পড়ে আপনার আমার গাহস্থ জীবনে। বিবেক কি এখনো গেয়ে ওঠে না, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য? সমাপ্ত। একটা শব্দ আসছিল, ক্যাং ক্যাং করে একটা শব্দ আসছিল। ঠিক আছে, এটা কার লেখা কবিতা ছিল? খুব ভালো হয়েছে। ওনারই লেখা, খুব সুন্দর। আচ্ছা, আমি এর মধ্যে একটু বাইরে চলে এসেছি, আমার একটা ডাক্তার আছে, তো সমস্যা নেই, আমি আরো 1 ঘন্টা থাকতে পারবো আপনাদের সাথে এইভাবে, যদি আপত্তি না করেন কাকুন ভাই। কাকুন ভাই নেটে সম্ভবত প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওনার নেটে বাফারিং হচ্ছে। ভাইয়ের কোথাও শুনতে পাচ্ছি। ভজনদার মাইকটা অফ আছে। কবিতা এখন আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, রোশন আপু শুনতে পাচ্ছি। অন্যরা মাইক্রোফোন গুলো একটু অফ করে নেবেন, আমি আরেকটা কবিতা শোনাচ্ছি। কবিতা এখন। কবিতা লিখতে দাঁড়ালেই ভেঙে পড়ে সেতু। কবিতার হেতু ভাবতে ভাবতে আনমনা হলেই আগুনে গ্রাস করে সংসার। অকালে প্রাণ দেয় ছাত্র এবং বেকার, ধর্ষিতা হন 70-এর মা। কান্না লুকোনোর কিংবা কান্না মোছানোর কোনো আঁচল, কোনো রুমাল না পেয়ে যারা যারা এখনো জামা বা ব্লাউজের হাতায় চোখ মুছে বেজার মুখ হলেও আবারও উঠে দাঁড়াচ্ছেন, কিংবা শান্ত স্নিগ্ধ ভাবে নত জানু হচ্ছেন, শুধু তারাই জানে। কবিতারা আজকাল আর চড়থাপ্পড় মারে না, বুকের ভেতর ঢং ঢং করে ট্রাম ছোটায় না, বেঁচে থাকার আন্দোলনের মিছিলে হাঁটে না, কোনো মায়ের চোখের জল মোচায় না, বেকার ভাইয়ের বা বোনের হাতে হাত রাখে না। সে এখন শুধুই মঞ্চ ধরে হাঁটে, পুরস্কারের পিছনে ছোটে এবং নিত্য নতুন সেতুর খোঁজে উদ্বাহু হয়ে ভাঙা গোড়ার নেশায় মনে। ধন্যবাদ। চমৎকার একটা কথা বলছেন, যে মঞ্চের দিকে হাঁটে, কবিতারা এখন মঞ্চের দিকে হাঁটে, কবিতারা কারোর হাত ধরে না, কবিতারা এখন ডায়াসের দিকে হাঁটে, কবিতারা এখন মহাজনের পিছনে হাঁটে। বাহ, সুন্দর কবিতা। হ্যাঁ, জোবেন ভাই ধরুন, জোবেন ভাই স্টিয়ারিংটা ধরে ফেলুন। স্টিয়ারিং ধরার কিছু নেই, অদিতি রওশনই বলুক, আমি আজকে শুনবো। এখন নেটে মনে প্রবলেম ঢুকে যাবে। আমি আসলে এখানে তো আছে এডিটার কাছাকাছি, সেজন্য কাকুন ভাই এসছেন। কাকুন ভাই আমারই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আগেই বলেছি দক্ষিণ এশিয়ার আমাদের অন্তর্জালের অবস্থা সবারই একই অবস্থা, মাঝে মাঝে হয়। এখন কার কথা শুনি? সন্দীপ ভাই, আপনি তো অল্প বললেন, আরেকটু শুনে নিই আপনার কথা, তারপর আরেকজনের কাছে যাই। আসলে কি হারিয়ে জোবেনের একটা আবৃত্তি শুনতে চাই, রিতার কবি। না না, আবৃত্তি আমি করি না। পড়ে শোনা। না না, আজকে আর না, আবার আমরা করব। ঠিক আছে, আমরা কার কাছে যাব? আমরা কি আবার অদিতির কাছে ফিরবো? রিতা কিছু বলুক, মানে এবার একটু রিতা আরেকটু পরে যাই, রিতার কাছে আরেকটু পরে যাই, আগে অদিতির কাছ থেকে ফিরি, তারপর অদিতি। তবে আচ্ছা, রিতার আরেকটা লেখা তবে পড়ি। এই লেখাটা রিতাকে আমি ওই অডিও করে দিয়েছিলাম, আমার ভীষণ পছন্দের লেখা, সেটা পড়ছি। রিতা, আমি বুঝতে পারছি কোনটা। আকাঙ্ক্ষা। কফির কাপে চুমুক দিতে দিতে তার ভরাট কণ্ঠ মধ্যরাতের ঘুম ভাঙানির কারণ। আলাপনে ছিল না প্রেমের সংকেত, ইনিয়ে বিনিয়ে আহত করার লিপ্সা। বলছিল সে জুরাসিক যুগে পাখিদের আবির্ভাবের কথা, দূরত্ব অতিক্রমে স্থানান্তরিত হতে হতে
দৃষ্টিগ্রাহ্য সংকেত শেষে কেমন করে তারা চিনে নেয় নিজ সম্প্রদায়ের পরিজনদের। মুগ্ধতা নিয়ে শুনছিলাম, তীক্ষ্ণ নয়, ভারী পুরুষালী কণ্ঠে পাখিদের কথা। জ্যাক ড্যানিয়েল ব্যর্থ মাদকতায়, এ কণ্ঠ কেবল নেশা ধরিয়ে যায়, ধোঁয়াশায় হৃদস্পন্দন বাধ্যগ্রস্ত করে, সম্মোহন জাগিয়ে যায়। বারবার এ কণ্ঠ শোনার আকাঙ্ক্ষায় প্রতারিত হতেও দ্বিধা নেই। চমৎকার অদিতি। এখন ফিরি, তার কাছে ফিরি। রোমান, হাতে কিছু আছে? হ্যাঁ, আমি না, আমার পড়ার কিছু নাই, আমি একটু উঠবো, বুঝছো? আমার মোবাইলটা খুব ঝামেলা করতেছে, নেটওয়ার্কও দেখা যায় যাবে না। তো আপনার অনুমতি আমি যাই, আবার আমি আসবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে রোমান। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আর রিতাকে স্পেশালি আবারও শুভ জন্মদিন। ধন্যবাদ। এখন কি করি, আমি নিজেই রিতাকে আমার অনেক আগের একটা লেখা আছে, হয়তো রিতার সাথে যায়, আমি সেটাই পড়ি আর কি। আমি আমার কথা বলছি না, তোমাদের কথা বলছি। আমি তোমাদের সমষ্টি থেকেই আসা, মানুষের মাঝে হয়ে ওঠা অধিক মানুষ। আমি তোমাদের কাফেলায় মিলেকা ভূমিহীন অভিবাসী। আমার কোনো গন্তব্য নেই, আমি মানুষের পায়ে হাঁটি, পথের সাথে পালাই ভীত কিশোরীর মতো। পেছনে ছুটন্ত ষাঁড়, পথের অধিক পথে ধুলো হই, পদচিহ্ন মিছিলের। হায় মিছিল, জীবনের জন্য মানুষের আহাজারি স্লোগান। আমি স্লোগানের কথা বলতে এসেছি, আমার কথা নয়। আমি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠি, কখনো মুষ্টিবদ্ধ হাত, ফিলিস্তিন থেকে কাশ্মীরে আমারই যাতনার স্বর। বিষাদের অশ্রু হতে নয়, আমি তাদের কথা জানাতে এসেছি। আমি আমার কথা নয়, তোমাদের কথা বলতে এসেছি। যাই হোক, এখন রিতার কাছে ফিরি, রিতার কথা শুনি। কেমন লাগছে অনুভূতি? হ্যাঁ, আমাদের অবশ্য অনুভূতি জানতে চাওয়ার একটা খারাপ অভিজ্ঞতা আছে আমাদের সাংবাদিকতায়। হ্যাঁ, আমরা অনেক সময় মৃত মানুষের কাছে অভিজ্ঞতাটা, অনুভূতির কথা জানতে চাই, সেরকম না, আমরা আপনার আবেগ আর চিন্তার কথা জানতে চাচ্ছি। রিতা। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, সময় নিয়ে। আর আমি আসলে বিষয়টা নিয়ে জানতাম না, তো একদমই জানতাম না। সকাল 10টার দিকে তখন আমি ঘুমোচ্ছি, রোশন আপা কল দিল, দিয়ে বললো তুমি কোথায়, জলদি আসো, এই সেই লাইভে যেতে হবে। তো আমি তখন উঠলাম ঘুম থেকে। ওঠার পর দেখি যে আমার ফোন, আমার ফেসবুক আইডি লক হয়ে গেছে। আমি যে মানে বললো যে যোগায়ন সন্ধি কাকুনরা যা তোমাকে খুঁজছে, আমি যে যোগাযোগ করবো, এসে দেখলাম যে আমার আইডিটা লক হয়ে গেছে কোনো একটা কারণে। তো বুঝতে পারছিলাম না, দৌড়ের উপর আর কি। তারপর যাই হোক, আইডিটা আনলক করা হলো, তারপর আসলাম। তো আমি খুবই অবাক হলাম যে সাধারণত দেখা যায় জন্মদিনটা তো একটা আসলে আনন্দের, আবার একটু বিষাদেরও। বয়স বাড়ছে, একটা জন্মদিন আসা মানে হচ্ছে একটা একটা করে আয়ু কমে যাচ্ছে, বছরে একটা একটা আয়ু কমে যাচ্ছে। তো তারপর আমরা সেটাকে উপভোগ করি, যে বিদায়ী সময়টাকেও আমরা উপভোগ করি, যেটা আমরা এত একটা বছর ছিলাম, সেটাকেও আমাদের উপভোগ করা দরকার, কিংবা সে বিদায় বেলাও সেটাকে আনন্দের সাথে বিদায় করা দরকার। তো মানে আজকের যে অংশমালিতে আমাকে নিয়ে যে মানে কি বলে এটাকে, খাস বাংলায় যেটাকে বলে তেলেসমাতি, তো এরকম আমি আশা করিনি, আসলেও আমি আশা করিনি। কারণ সাধারণত আমার জন্মদিনগুলোতে আমি খুব একটা কাউকে বলি না, একটু চুপচাপই থাকি। তারপরও কিছু মানুষ আছে যারা জানে, কিংবা হয়তো বা ফেসবুকে অনেক সময় পপ আপ করে, ওরাই দেখা যায় ওয়াল টু ওয়ালে লেখালেখি করে একটা অবস্থা করে নেয়। সেটা তো আমি কিছু মাইন্ড করি না, কারণ হচ্ছে ওরা ওটা ভালোবাসা থেকেই করে, লিখেন অনেক কিছু। আমার আইডি সাধারণত লক করা থাকে, যে কেউ পোস্ট করতে পারবে না, কিন্তু ওই জন্মদিনের 2 দিন আগে থেকেই দেখা যায় কিছু মানুষ, আপু আইডিটা একটু আনলক করেন প্লিজ, তো আমি করে দিই, কারণ ওইটা একটা ভালোবাসা।
এটা এটা দাবি আমি বলবো না, এটা একটা ভালোবাসা। তো আমি করে দেই যে হ্যাঁ আমাকে যা খুশি পোস্ট করতে পারো আজকের দিনে। তো কিন্তু আজকের যে আয়োজনটা মানে এতগুলো মানুষ এখানে আসছে, আমাদের ভাইয়া কলকাতা থেকে, বাংলাদেশ থেকে নোমান ভাই আসছেন, আমাদের ওই ভাইয়াটার নামটা ভুলে গেছি, আমাদের যে কবিতা পড়লো যিনি, তারপরে অদিতি, আমাদের অংশু আপু আসছে, জ্যোতিকা আপু, তারপর রৌশন হক তো সবসময় আছে, আর জোবাইন সন্ধিও আসছেন এখানে মাথায় ব্যাচ ট্যাচ লাগিয়ে। তো এটা আমার জন্য মানে এরকমটা আমি আশা করিনি যে সবাই আমাকে নিয়ে একদম এত বড় একটা কিছু করে ফেলবে, অতটা আমি আশা করিনি। অবশ্যই ভালো লাগছে এবং সবাইকে এটার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এতটা সময় ব্যয় করে আমাকে শুধু এখানে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসছেন। আর বিশেষ করে রৌশন হক, তো কি বলবো, রৌশন হক তো এখন কিছু বললে আবার ধমক খাবো, তো কিছু বলার নেই। একটু বেশি ভালোবাসেন, এই জন্য সবসময় একটু বেশি বলেন হয়তো বা, কিংবা একটু বেশি মূল্যায়ন করেন, সেটাও আমার জন্য অনেক কিছু প্লাস পয়েন্ট। যে কেউই মূল্যায়ন করুক, ভুলে করুক আর শুদ্ধভাবে করুক, ওইটা তো সবাই চায়, কিন্তু রৌশন হক আসলে জানি না অতটা লেখালেখিতে আমার দক্ষতা কিংবা আছে কিনা, তবে হ্যাঁ চেষ্টা করি আমি যতটুকু লেখার সততার সাথে নিজের জ্ঞান বুদ্ধির সাথে লেখালেখি জগৎটাতে থাকার চেষ্টা করি, এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আমরা আরেকজনকে দেখছিলাম, খুব সম্ভবত রোকেয়া দীপাকে দেখছিলাম, এখন আবার দেখছি না। সে সম্ভবত আসার চেষ্টা করছে। ওনাকে আমরা পেলাম কিছুক্ষণের জন্য, তারপর আবার কেটে গেলেন। এখন সন্দীপ ভাই, আমরা তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 51 মিনিট আমাদের সময়, 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা আমরা, আপনি একটু বলুন, সবাই একটু বলে আমরা শেষ করে দিই আজকের মতো। আর কাকুন ভাই, আমি আরেকটা কথা একটু বলতে ভুলে গেছি, যদি সময় থাকে। অবশ্যই আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে যারা এখানে দেখছেন অবশ্যই তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। রৌশন হক একটা কথা বলেছেন আমাকে লেখালেখির ব্যাপারে কিংবা যে কোনো কিছু হোক, অন্যের পাচর নিয়ে চলা, ওই বিষয়টাও ওই যে বললাম, আপনি শুরুতেই বলেছেন যে রৌশন হক ইজ আ বিগ মাউথ। তার ওই বড় মুখটার জন্যই দেখা যায়, যেটাকে অনেকে বলে আতঙ্ক বলেন, সমীহ বলেন, যাই বলেন, ওই বিগ মাউথটার জন্যই তার যথেষ্ট সুনাম আছে, আবার খুব খ্যাতিও আছে, যে মানে সে যা খুশি তা বলে ফেলে। যে কথাটা রৌশন হক আজকে সবার সামনে লাইভে বলে দিল, এই কথাটা আমি কখনো বলতে পারিনি। তো বিষয়টা হচ্ছে এরকম যে অনেক কিছু আমরা বলতে পারি না, অনেক কিছু রৌশন হক বলে দেন, যার কারণে অনেকেই দেখা যায় একটা তাকে আঘাত করার আগে একটু চিন্তা করে নেয় যে আমি যে ইট মারছি, পাটকেলটা আমাকে খেতে হবে। তো আমাদের বিষয়গুলো হচ্ছে এরকম, আমরা যখন একটু নরম, একটু নমনীয় মানুষ দেখি, চুপচাপ মানুষ দেখি, আমরা তাদেরকে আঘাত করার চেষ্টা করি, ওইটা কোনো বিষয় না। তবে ওই রৌশন হক সম্পর্কে বলবো, উনি কথা বলতে জানেন। আজকে তোমাকে নিয়ে কথা হচ্ছিল না, আমাকে কেন ঢুকালে? খুবই স্ট্রেট কথা বলতে জানেন, যেহেতু আপনি এই বিষয়টা বলেছেন। তো আমি রৌশন হককে ধন্যবাদ জানাবো সবকিছুতে আমার পাশে থাকার জন্য, সেই শুরু থেকে, শুধু আজকের দিনে না, সেই শুরু থেকে লেখালেখির জগতে ভালো পরামর্শ দেওয়া, যে কোনো কিছুতে যে কোনো একটা পরামর্শ চাইলে আমি রৌশন হকের কাছে চাই লেখালেখির ব্যাপারে। আমাদের অন্য কোনো আলোচনা আড্ডা কখনো গ্রুপিং হয় না, আমাদের অতটা সময় নেই। অনেক সময় দেখা যাবে তাকে কল করি, 30 বার কল করলো, সে কল ধরছে না, তার অতটা সময় নাই, কিংবা উনি আমাকে কল করছেন, আমি পাচ্ছি না। তো শুধুমাত্র আমাদের লেখালেখি নিয়ে মাঝে মাঝে একটু পরামর্শ হয়, যেটা অনেস্টলি আমি ওনাকে জিজ্ঞেস করি, আপু এই জিনিসটা কেমন হয়, ওইটা কেমন হয়। আমার মনে হয় ওই সম্পর্কটা আমাদের প্রত্যেকটা লেখক, কবি হোক, লেখক হোক, সাংবাদিক হোক, সবার সাথেই থাকা দরকার। আমাদের প্রত্যেকটা মানুষের সাথেই থাকা দরকার, শুধু একজনের সাথে না, যে আমরা একজন আরেকজনকে ভালো পরামর্শ দিব, কিন্তু এটা সবাই দিচ্ছে না, সবাই করছে না। তো ওই একজন মানুষই আমি পেয়েছি, রৌশন হক, যিনি আমি যে কোনো সময় একটা পরামর্শ চাইলে যে এই লেখাটা কেমন হয়, এটা কেমন হয়, উনি আমাকে সেই পরামর্শটা দেন, যার কারণে আমি ওনার কাছে জিজ্ঞেস করি।
এটা যদি যে কেউ আমরা করি, একজন আরেকজনকে সহায়তা করি, তাহলে অবশ্যই আমাদের একটা সুন্দর সম্পর্ক হবে, আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারবো গ্রুপিং এর বাহিরে। এতটুকুই। ধন্যবাদ সবাইকে, আজকে অনেকটুকু সময় আপনারা ব্যয় করেছেন। ধন্যবাদ কাকন ভাই, জুবাইন, সন্ধি এবং এখানে যারা আছেন, যারা দেখছেন সবাইকে। হ্যাঁ সন্ধি ভাই, আপনার কাছ থেকে শুনি একটু। না, আমরা ওই যে রোকেয়া দীপা ঢোকার চেষ্টা করছেন, তো রোকেয়া দীপা পেয়েছি, রোকেয়া দীপাকে পেয়েছি আমরা রোকেয়া দীপাকে আবার উনি কেটে গেছেন। যাই হোক সন্ধি ভাই আপনি বলতে পারবেন। যেটা বলছিলাম, রওশন যেটা বলছিল রিতার অর্গান ট্রান্সপ্লান্ট নিয়ে, তো এটা তো আসলে খুবই দুঃখজনক। একজন মানুষের কেউ ইচ্ছা করে কেউ আরেকজনের অর্গান নিজের শরীরে ট্রান্সপ্লান্ট করে না, তো জীবন রক্ষার জন্যই হয়। অর্থাৎ যিনি এই অর্গানটা দান করেছেন আবার যিনি নিয়েছেন, দুইজনেরই যে হোক একটু অনেক কষ্টের ব্যাপার, আমি এটা বুঝি, এটা সবাই বোঝে, কিন্তু যার এটা হয় নাই এটা নিয়ে কথা বলাটা যারা বলে তারা মানুষের পর্যায়ে পড়ে না। আর তারপরও রিতা এটা সংগ্রাম করেই যাচ্ছে, লেখালেখি, এবং তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা আমার হলে আমি লিখতেই পারতাম না বা লাইভেও আসতে পারতাম না। তারপর তো উনি করছেন এটা, তাই না? তো ওনার জন্মদিন ভালোভাবে কাটুক, আরো সুস্থ থাকুক, এটা চাই। আর রওশন ভূমিকা দিয়ে ও শেষ করুক, বুঝছেন? মানে কিছু বলতে ইচ্ছা হয় না, মন খারাপও হয়, আনন্দও হয়, এরকমই। তো শুভেচ্ছা, সবসময় শুভেচ্ছা। আচ্ছা, আমরা শেষ করি তাহলে রওশন হককে দিয়ে। হ্যাঁ, রওশন হক কথা শুনে শেষ করি আমরা। রওশন হক। রওশন গাড়িতে খুব সম্ভবত যাচ্ছে কোথাও, যার ফলে নেটের সমস্যা করছে। রওশন, আপনার কথা শুনতে চাচ্ছি আমরা শেষ পর্যায়ে, একবারে শেষের কথা শুনতে চাচ্ছি। হ্যালো রোকেয়াকে একটু বলি ততক্ষণে রওশনের নেটটা ভালো হোক। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে আমাকে? আমি অনেক যুদ্ধ করে ঢুকলাম। শুনছি, আপনাকে শুনছি। রিতাকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনে। উনি আমাদের খুব প্রিয় একটা মানুষ রিতা। আমি ওকে উইশ করতে পারবো না, এত সবাই করছে। আমি বাইরে চলে গিয়েছিলাম, আমি ওখান থেকে দৌড়ে বাসায় ঢুকলাম, ঢুকেও লাভ হয়নি। আমি অনেকবার চেষ্টা করে করে কিছুটা সময় থাকতে পারছি, জানি না কখন লাইনটা আবার কেটে যাবে। তো রিতাকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ সবাইকে, ওকে এত সুন্দর করে একটা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। আমি ভিডিও দেখতে পাচ্ছি না, আমি পরে দেখে নেবো সমস্তটা। রিতা, তুমি কিছু বলবা? আমি তোকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে? এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি, রওশনাকে দেখতে পাচ্ছি, কত মানুষ দেখতে পাচ্ছি একসাথে, ভালো লাগছে। রোকেয়া আপাও সেই বাইরে থেকেই দৌড়ে আসছেন, রওশন আপাও সেই অন দা ওয়ে টু দা হসপিটাল। আমি একটু জানলা একটু সেজে গুজে আসতাম তার বার্থডে উপলক্ষে, কি আর করা। আসছেন, এটাই অনেক কিছু। সবাইকে সুন্দর লাগছে। ম্যাডাম, আপনাকেও খুব ভালো লাগছে, আপনাকেও খুব সুন্দর লাগছে। আমার কোনো অপশন নেই এখন ভাইয়া, যেমন আছে ভালো বলতে হবে এখন এই মুহূর্তে। আরে আমরা তো সবাই ওইভাবে এসেছি, দেখুন না, একদম মানে সাজাগুজের কোনো গল্প কারোরই নেই, ছিল না। সবাই মনে হয় মানে কাউকে জোবেন ভাই কাউকে কোনো সুযোগ দেননি দিদি, ঠিক আছে? জোবেন ভাই নিজে রেডি হয়ে দৌড়, এটা ভালো, খারাপ না। হ্যাঁ, আমি রেডি হই নাই, এটা আসলে হঠাৎ করেই করা। নিজে আগে থেকে দাড়ি ফাড়ি কেটে মাথায় ব্যান্ড ফ্যান্ড লাগিয়ে রেডি আছে। না, আমরা আমাদের কথা হলো, হঠাৎ করেই কথা হয়েছে। কথা হলো জুবাইন সন্দীপ কথা বললেন, আমি কথা বললাম, কথা বলার পরে হঠাৎ করে প্রোগ্রামটা নেওয়া। রওশন, আপনার কথা শুনে শেষ করতে চাচ্ছি আমরা। ও, আমি রওশনাপুর। আচ্ছা রওশনাপুর, তুমি বলো, আমি শুনি। গাড়ি ড্রাইভ করছে। জি ভাই, আমি কিছু এই সময় থাক, এই সময়টা থাক, ওনাকে একটু আমার মনে হয় দিয়ে আপনারা কেউ বলে একটু শেষ করুন।
আর তাহলে ম্যাডাম বলে দিন আচ্ছা আমি দুটো কথা বলেই ফেলি। রীতা বারবার বলছে যে আমি ওকে মানে আমার পরামর্শ নেই। এখন কি ইব্রাহিম ভাই ঢুকলো নাকি? ভাইজান ঢুকছেন? ভাইজান ঢুকছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি একটু ঢোকার চেষ্টা করতেছি, আমি গাড়ি চালাইতেছি। ওকে শুনিয়ে আমি প্রশ্ন কি বলে। আচ্ছা, তো হ্যাপি বার্থডে রীতা। থ্যাংক ইউ ভাইজান। হ্যাঁ, আমি দুটো কথা বলি। রীতা বারবার বলছে যে আমার সাথে পরামর্শ করে, কথাটা সত্য, কিন্তু আমি আরেকটা সাপোর্ট আমি আপনাদের মাধ্যমে পাই। যেমন জোবেন প্রচন্ড রকম সাপোর্ট করে, শুধু রীতাকে না, আমরা যারা লেখালেখি করি আমাকে করে বিশেষ করে। তারপর কাকুন ভাই, এই আপনারা যে মানুষগুলো আমাদেরকে এই নানাভাবে সাপোর্ট করে যাচ্ছেন, এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া, বিশ্বাস করেন অনেক বড় পাওয়া। আর আপনারা তো গুরুজন আমাদের, আপনারা সাহিত্য বোদ্ধা, আপনাদের কাছ থেকে আমরা এত কিছু শিখি যে শুধু জন্মদিন উপলক্ষে আপনাদেরকে ধন্যবাদ জানাবো তা কিন্তু না, একদম সবসময় মন থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি এভাবে পাশে থাকবার জন্য, সাহস যোগানোর জন্য। সাহস সবাই ফেসবুকে লাইক কমেন্ট করে যে যোগান তা না, কিন্তু আপনারা আমাদেরকে, আপনাদের কাছে আমরা আছি এবং আপনারা আমাদের কাছে আছেন, এটা আমি এত দূর থেকেও ফিল করি। কাকুন ভাইয়ের আমার এখনো দেখা হয়নি, জোবেনের সাথে দেখা হয়নি, কিন্তু মনে হয় যেন আপনারা আমাদের আত্মার আত্মীয়। তো এভাবে রীতার পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনাদের সবার মঙ্গল কামনা করি, সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ রওশন, অসংখ্য ধন্যবাদ। আছি আমরা, আপনার যে প্রথম আলোর ভালোর সাথে আছি, আমরা ভালোর সাথে আছি আর কি। অদিতি আপনার কথা শুনি একটু শেষ মুহূর্তে। আচ্ছা, আমাদের ইব্রাহিম ভাইজান কি এখানে মনে হয় আসছেন? ইব্রাহিম ভাই আছেন, আমাকে মনে দেখা যাচ্ছে না, আমি আসছি, আমি একটু ড্রাইভ করতেছি। ভাইজান থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, দেখতে হবে না এইটাই আমি আরো 5-7 মিনিট থাকতে পারবো। জি, আমি নিজেও এখন ডাক্তারের কাছে যাচ্ছি আর কথা বলতেছি। ভাইজান থ্যাংক ইউ সো মাচ, আপনি ড্রাইভিং অবস্থায় ভাইয়া কিছু বলেন, আজকে রীতার জন্মদিন, আপনার অনেক কিছু বলবার আছে, আপনি বলেন কিছু, আমাদের শুনবার আছে। হ্যাঁ, আমি কি বলবো এখন? আমি বলে ফেলি তাইলে? আমি সবাই শুভেচ্ছা। হ্যাঁ, অবশ্যই আপনার কথা শুনি আমরা। হ্যাঁ, আমি আসলে আমি তো বলতে বেশি ভালো পারি না। রোশন যেমন সুন্দর করে বললো, বাট এটা বলতে পারি যে আমার মানে আমি ভালোবাসি যে কয়েকজন মানুষকে, এদের খুব উপরের তলায়, উপরের দিকে রীতার নাম। রীতাকে আমার এটা হঠাৎ করে আবিষ্কার করা, এবং সে প্রতিনিয়ত আমাদেরকে নানান ভাবে মুগ্ধ করে, এবং সে একজন সংগ্রামী মানুষ। আমি তার এই সংগ্রাম দেখে নিজেই ব্যথিত হই অনেক সময়। এবং বিশ্বাস করেন, আপনারা যারা বাইরে থেকে দেখেন, এই রীতা, রোশন, এদের সাথে খুব আচরণগত ভালো ব্যবহার আমি অনেক সময় করতে পারি না। তো এটা আমার স্বভাবজাত, আমার কিছু করার নাই, এদেরকে বকাঝকাও করি। বাট the only thing I can say, I have unconditional love for them. এই ভালোবাসাটা, এটা তারা অর্জন করছে। এই অর্জনটা হচ্ছে যে লেখালেখি করে রীতা চমৎকার, মানে রীতার শরীর ভালো থাকলে আরো কি অনেক সম্ভাবনার একজন মানুষ, এবং অনেক বিষয়ে সে আমাদের চেয়ে ভালো জানে, তার মধ্যে স্বার্থবোধ আছে, তার লেখাপড়ার মানে সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম বিষয়গুলো বের করে নিয়ে আসার যে বিষয়গুলা, এগুলা রীতা একজন ভালো সাংবাদিক হইতে পারে, একজন ভালো রিপোর্টার হইতে পারে, বানান ভুল ঠিক করতে পারে, প্রায় বানান ভুল করে এরা সবাই। এটা হচ্ছে একটা বড় সমস্যা আমার জন্য। তো আমার মূলত বকাবকি এই জন্য, কেউ বাড়িকে আর মানে বাড়ি লিখতে পারে না, এটা বাড়ি থেকে যায়। আচ্ছা, তো এইসব বিষয় ছাড়া আমাদের একটা চমৎকার সময় যায় এদের সাথে। এবং আমি গত 3-4 বছরে নিউ ইয়র্কে প্রথম আলো শুরু করে আমার যে বড় অর্জন, এই অর্জন হচ্ছে এই লোকজন যারা প্রথাগতভাবে আমাদের সাহিত্য করে থাকেন দীর্ঘদিন থেকে। এরা আমাদেরকে অনেকেই মনে করেন যে আমি সাহিত্য করব, আরেকজন করতে পারে না, কিন্তু এরা একটু ভিন্ন মানুষ। এরা বিদেশে এসে, এবং আমি মনে করি যে একটা সংযুক্ত প্রজন্মের মানুষ হিসাবে এরা অনেকটাই উদার। নিজেদের যেমন প্রশংসা শুনতে তারা ভালোবাসেন, অন্যের প্রশংসা করতে এরা পিছপা হন না। এই জিনিসটা আমাকে মুগ্ধ করে। আমি সাহিত্য সংস্কৃতিতে খুব গুরুত্বপূর্ণ মানুষ না, কিন্তু উনাদের সাথে আমার গত 3-4 দশক থেকেই চলা। তো আমি খুব বড় বড় সাহিত্যিক যারা নিজেদেরকে দাবি করেন, বা আমরাও দাবি করি, তাদেরকে কাছে থেকে দেখার সুযোগ হয় আমার হয়েছে। কিন্তু
আমাকে সবসময় পীড়া দেয় যে আমরা সবসময় অন্যকে তুচ্ছ করে দেখি। এই জিনিসগুলা মানে এই এইচপি রিতা, রোশন বা আমরা যারা কাছাকাছি থাকেন এখন, তাদের অনেকের মধ্যেই নেই একটা সাংগঠনিক মনোভাব, অন্যকে সাহায্য করা, অন্যকে এগিয়ে দেওয়া, অন্যের একটা ভালো জিনিসকে প্রশংসা করা, মানুষের বোধ ও বুদ্ধিকে জাগ্রত করার জন্য বিভিন্ন পজিটিভ জিনিসগুলা তুলে ধরা, এই কাজগুলা এরা ভালো করেন এবং করতে গিয়ে আমরা ভুলও করি, এরাও করেন। এই বুলেটটা আমরা নিজেদের মধ্যে আলাপ করে নেই অনেক সময় এই আলাপটা খুব যে পরিশীলিত হয় তাও নয়, কিন্তু এইভাবেই মানুষ, একটা জনসমাজ, একটা বন্ধুত্ব, একটা সৎসঙ্গ এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়ার কাজটা রিতা খুব ভালো করেন। আমি রিতাকে অনেকদিন সুস্থ দেখতে চাই। রিতার অনেক সংকটের সময় আমরা খুব ভয় পেয়ে গেছি। আমাদের এমনও দিন গেছে, আমাদের এটা খুব খারাপ সময় গেছে। এটা রোশন সহ অনেকেই আমরা জানি, বা আপনারাও অনেকে যারা যুক্ত আছে তারা জানেন। আমাদের গুণগুলাকে যারা ভালোবাসেন, যাদেরকে যারা সবসময় যুক্ত থাকার চেষ্টা করেন আমাদের সাথে ভালোবাসা দিয়ে, তাদেরকে সবাইকে আমার বিনম্র শুভেচ্ছা, ভালোবাসা। এবং রিতা, আপনাকে অনেক অনেক ভালোবাসা। আমি এটা উচ্চারণ করার মধ্য দিয়ে আমার চোখে পানি আসতেছে। আমার নিজের অনেকগুলো বোন আপনাদের এর চেয়ে কম দেখি না। অনেক ভালো থাকবেন আপনারা, সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এখনো আছেন প্রথম আলো উত্তর আমেরিকার নিউ ইয়র্কের সম্পাদক ইব্রাহিম চৌধুরী। ওনাকে অসংখ্য ধন্যবাদ এটার সম্পর্কে বলার জন্য। আজকে আমাদের আয়োজন পরিপূর্ণ হলো ওনাকে পাওয়ার মাধ্যমে। আমরা অদিতির কথা শুনতে চাচ্ছিলাম, অদিতির কাছে একটু ঘুরে আসি, তারপর আমরা অনুষ্ঠান শেষের দিকে আমরা শেষ করব। অদিতি। হ্যাঁ, শেষে সবার শেষে বলবো এটাই যে আমরা তো সবাই জীবন যুদ্ধ করি, তো সেটা সবচাইতে যেটা রিতার মনের জোর অসম্ভব। রিতা এভাবেই আরো এগিয়ে যাক, লিখে যাক। মনের জোর থাকাটা ভীষণ জরুরি। শারীরিক অসুস্থতা কম বেশি প্রত্যেকের থাকে, সেটা হয়তো মানে সেটা লেখাতে তখনই প্রতিফলিত হবে না যতক্ষণ না সেই মানুষের মনের জোর ভেঙে যায়। তো মনের জোরটা শেষ দিন পর্যন্ত থাকুক, বাকি তো কম বেশি চলতেই থাকবে। তো এটুকুই সময়, বেঁচে থাকা মানে এর চেয়ে বেশি চাওয়া নয়। ভালো থাকুক রিতা, সুস্থ থাকুক। ভজনদা কিছু যদি বলেন। ভজনদা মিউট বোধহয়। হ্যাঁ, মিউট ছিলাম, অন করলাম। অনেকটা বিষয় জানতাম না, ইব্রাহিম ভাইয়ের কথা থেকে অনেক কিছু জানতে পারলাম, রোশনের আপনার কাছ থেকেও, জোবেন ভাইয়ের কথা কাছ থেকেও। যাই হোক, জেনে পরে আজকের দিনে, আজকে তো আমাদের এখানে ভাইফোঁটার দিন, তো আমি আমার এক বোনকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আপনার লড়াইটাতে আমরাও সাথে আছি, আমরাও পাশে আছি। অংশুমালীর টিম আপনার পুরো পাশে থাকবে এই ভরসা করি। খুব ভালো থাকুন, আপনাকে ভালো থাকতে হবে, আমাদের জন্য ভালো থাকতে হবে। অনেক অনেক শুভেচ্ছা। অনুশ্রী যদি কিছু বলেন। আমাকে ছেড়ে দেন, তাইলে সবাই ভালো থাকুন। রোশন। জি জি, ইব্রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে পেয়ে আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হলো। সবাই একটু যোগাযোগ রাখবেন। আর রোশন কই যে আজকে ছুটির দিনে একটু আমাকে জানাবেন রিতা। অনুশ্রী কি কিছু বলবেন আপনি? মনে হয় আর নেটের সমস্যা হচ্ছে, রোশনকে দিয়ে শেষ করান। আমি এখন ভাইকে দেখতে পাচ্ছি। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। সংক্ষেপে শুনতে চাই, খুব সংক্ষেপে। হ্যাঁ, আমি কিছু বলবো না, শুধু রিতাকে আবার জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা, এবং এই লড়াই চলতে থাকুক, কলমও চলতে থাকুক। শুভরাত্রি। রোশন, আপনাকে দিয়ে শেষ করি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা কষ্ট করে সময় করে আমাদের রিতার পাশে থাকলেন। তা আমি শুধু বলবো না যে রিতার পাশে থেকেছেন,
আমরা আমাদের পাশে থেকেছি। তো এভাবে চলতে পথে আমাদেরকে আসলে ম্যানেজ করে একজনের পাশে একজনকে থাকতে হবে। আমরা যারা এই শহরে আছি, আমেরিকায় আছি, আমাদের জীবনযাত্রা আপনাদের কাছে দেখে মনে হতে পারে যে খুব সহজ, তা না। কিন্তু আমরা আমাদের প্রবাস জীবন এখানে মানে কঠিন একটা জীবন আমরা পার করি। তো যেটা বলছিলাম যে রিতার পাশে আপনারা থাকবেন সবসময়। আমি অনুরোধ করব মেয়েটার লেখা আপনারা প্রকাশ করবেন। সে কতটা ভালো লেখা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো এভাবে সুস্থ সংস্কৃতির পাশে আপনারা থাকবেন। আমি বলবো না রিতার পাশে থাকবেন বা রিতার পার্সোনালি আমি নাম বলতে যাচ্ছি না। এভাবে সুস্থ সংস্কৃতির পাশে থাকবেন, এই সংস্কৃতিকে সমাজকে আপনারা এভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের আংশু মালিককে, তো অবশ্যই কাকন ভাইকে, জোবেনকে এবং আপনারা যারা আছেন সাথে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রথম আলোর উত্তর আমেরিকার সম্পাদক আমাদের সাথে এসেছেন, আমাদের অভিভাবক। উনি সাধারণত কোনো অনুষ্ঠানে যান না, আজকে আপনাদের সাথে এসেছেন, আংশু মালিকের সাথে এসেছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। তো সকলকে ধন্যবাদ ভাইজানকেও আমাদের পাশে থাকবার জন্য। আপনাদের প্রেরণা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমি থেকে আমরাতে যাব, আমরা মানুষকে নিয়ে কথা বলবো, সমাজকে নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। সন্দীপ ভাই, আপনি কিছু বলবেন? না, আর কিছু বলার নেই। রিতার জন্য আবার শুভেচ্ছা, এবং ইব্রাহিম ভাইকেও অনেক ধন্যবাদ, বজনদাকে ধন্যবাদ, রোশনকে ধন্যবাদ, অদিতিকে ধন্যবাদ, যারা যুক্ত হলেন সবাইকে ধন্যবাদ। রোমান ভাই তো চলে গেছেন আগেই। তো কাকন ভাইকেও ধন্যবাদ। কাকন ভাই অনেক শ্রম দেন অংশুমালির জন্য, বলতে পারি না। আমি অংশুমালির টিমকে, পুরো টিমকে, তার মধ্যে কাকন ভাই সবাই আছেন যারা, আমি ওই জন্য অংশুমালির পুরো টিমকেই ধন্যবাদ জানিয়ে রাখি। এবং রীতা ম্যাডামকে আবারও বলছি, রীতা বোন আপনি খুব ভালো থাকবেন, ভালো থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। রীতা তো অবশ্যই ওর বিশেষ দিন, বাকি সবাই খুব ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আমিও একটু শেষ করে দিই। আমি এখন ওই যে রোশনাপুর মধ্যে আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি। তো আমাকে দেখতে খুবই হয়তো লাগছে, আমি শব্দও হচ্ছে বাহিরে। তো আমি বিশেষ ধন্যবাদ দিব কাকন ভাই এবং জোবায়েন সন্ধিকে, যারা আসলে ওই বিষয়টা মাথায় রেখে এতটুকু সবাইকে একসাথে জয়েন করে। ওরা দুইজনও আমার জন্য অনেক বিশেষ কেউ, কাকুন রেজা এবং জোবায়েন সন্ধি। তাদের কাছ থেকেও আমি অনেক সময় অনেক পরামর্শ নিয়ে থাকি, ভালো মন্দ অনেক কিছু শেয়ার করি। আর আমি আরো বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে। যেমন উনি খুব ব্যস্ত মানুষ, ওনার সাথে 1 মিনিটের বেশি কথা বলার সুযোগ হয় না আমাদের। ইভেন আমাদের যে কোনো রিপোর্ট নিয়ে 1 মিনিটের বেশি আমাদের গল্প করার সুযোগ হয় না। তো আজকে ভাইজান ড্রাইভিং এ ছিলেন, তারপরে উনি সেখান থেকে আসছেন এবং অনেকটুকু কথা বলেছেন, ভালো পরামর্শ দিয়েছেন, সুন্দর কথা বলেছেন, উৎসাহিত করার মতো। তো ভাইজানকে আমি এই জন্য কৃতজ্ঞতা এবং বিশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর তাহলে শেষ করে দিতে পারি আমরা। ধন্যবাদ রীতা, আবার জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। অসুস্থ শব্দটা বারবার এসেছে। অনেক সুস্থ মানুষকেও দেখেছি আমি, দেখেছি না, অনেক সুস্থ মানুষ অসুস্থ কাজ করছে। সুস্থতা আসলে মানসিক, মন যার সুস্থ সেই সুস্থ মানুষ। শরীর নিয়ে খুব বেশি আমরা হকিন্সকে দেখেছি, এত অসুস্থ একজন মানুষ কিভাবে শিষ্য বিজ্ঞানী বিশ্বের অনেকেই আছেন এরকম। বধিরও সবচেয়ে চমৎকার সঙ্গীত দিয়েছেন আমাদের। সুস্থতা আসলে মনে, এর বাইরে কিছু নেই। এই চিন্তা থেকে যারা কথা বলেন যে অসুস্থ বিষয়টাকে যারা তুলে আনেন, তারাই মূলত অসুস্থ। যাই হোক, আজকে যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন, বিশেষ করে আমরা শেষ মুহূর্তে পেয়েছি প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। রওশন ছিলেন প্রথম থেকেই, রওশন হোক এখনো আছেন, গাড়িতে ড্রাইভ করছেন, তাকে ধন্যবাদ। ভারত থেকে যোগ দিয়েছেন ভজন দত্ত, ভজন দা আপনাকে ধন্যবাদ। অদিতি ধন্যবাদ। অনুশ্রী ধন্যবাদ, এখান থেকে যোগ দিয়েছিলেন দীপাকে ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ। রোমান জাহান যোগ দিয়েছিলেন, মনিরা মনি কথা বলতে পারেনি আর কি, মনিরা মনির নেটওয়ার্কের সমস্যার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে, রীতাকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি অংশুমালী অনুষ্ঠান। ধন্যবাদ আবারও সবাইকে।